আমার নিজের রান্নাঘরে দাঁড়িয়ে শাশুড়ি আম্মা যখন একে একে আমার দামি পোশাকগুলো ছিঁড়ে কুটি কুটি করছিলেন, তখন ওনার চিৎকারে পাশের ঘর থেকে শব্দ পাওয়া যাচ্ছিল। সবকিছু আমার ছেলের, এই বাড়ির ইট বালু থেকে শুরু করে তোর পরনের কাপড় সব আমার রিয়াদ দিয়েছে তোকে। আম্মা, আমার পোশাকে যদি আবার হাত দেন তবে কাল সকালে টের পাবেন এই বাড়ি কিন্তু আমি নরক বানিয়ে ছাড়বো। আমি খুব শান্ত গলায় কথাগুলো বললাম। তখন চুলায় ডাল ফুটছিল আর সারা রান্নাঘরে পাঁচ পুরোনার খাঁটি ঘিয়ের গ্রানে মমো করছিল। শাশুড়ি আম্মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার হাতে তখন আমার আইভরি রঙের দামি জামদানি শাড়ি। ওনার বিশ্বাস হচ্ছিল না যে একজন পুত্রবধূ ওনার সাথে এভাবে পাল্লা দিয়ে কথা বলার সাহস দেখাতে পারে। পোশাকটা ছিল বনানীর এক বড় বিনিয়োগকারী দলের সাথে ডিনারের জন্য। এটা কোনো বিলাসিতা ছিল না, এটা ছিল আমার নিজের ঘাম জড়ানো উপার্জনের কেনা। ধানমন্ডির একটা ছোট গ্যারেজ থেকে দিন রাত এক করে ই-কমার্স কোম্পানি আমি দাঁড় করিয়েছি। সেই তিল তিল পরিশ্রমের ফসল ছিল এই পোশাক। শাশুড়ি আম্মা এক বিষাক্ত হাসি দিয়ে আমার দিকে তাকালেন। ও তো এখন তুমি আমার ছেলের বাড়িতে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছ? তিনি বিদ্রুপের স্বরে বললেন, ভুলে যেও না নয়না, তোমার যা কিছু আছে সব রিয়াদের দয়ায়। উচ্চতলার মানুষের সাথে মেলামেশা করতে গিয়ে ডানা গজিয়েছে তোমার, তাই না? রিয়াদ তখন ফ্রিজের পাশে দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়েছিল। সে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছিল না। সে তার মাকে থামানোর কোনো চেষ্টাই করলো না, শুধু নিচু স্বরে বিড়বিড় করে বলল, মা বাদ দাও না, অনেক হয়েছে। কিন্তু সে এক চুলও নড়ল না। সে রিয়াদ, যাকে আমি আমার অর্ধাঙ্গী ভেবেছিলাম। শাশুড়ি আম্মা সজোরে শাড়িটা টান দিলেন। এক বিভৎস শব্দে আভিজাত্যের প্রতীক সেই কাপড়টা ছিঁড়ে গেল, যেন আমার আত্মসম্মানের উপর একটা চড় পড়লো। হয়তো এবার তোমার এই বড় বিজনেসম্যান হওয়ার ভূত মাথা থেকে নামবে, তিনি ঘৃণাভাবে বললেন। আমার ছেলে না থাকলে আজ তোমাকে বাপের বাড়িতে গিয়ে চাল ডাল চেয়ে খেতে হতো। এরপর তিনি আলনা থেকে আমার একটা প্রিয় শাড়ি বের করে সেটাও ফালা করে ফেললেন। তারপর আমার অফিসিয়াল ব্লেজারটা মেঝেতে ফেলে পা দিয়ে মারাতে লাগলেন। সেই মুহূর্তে আমার রাগ হচ্ছিল না, বরং সবকিছু আমার কাছে আয়নার মতো পরিষ্কার হচ্ছিল। কারণ রিয়াদ এই বাড়ির মালিক ছিল না। উত্তরার এই আলিশান ফ্ল্যাটটা আমার নামে। বিয়ের 1 বছর আগে বাবার দেওয়া জমি বিক্রি করে আর নিজের জমানো টাকা দিয়ে এটা কিনেছিলাম। যে কোম্পানিতে সগৌরবে অপারেশন হেড পরিচয় দেয়, সেটার আসল মালিক আমি ও আমার বাবা। 3টে ডেলিভারি বাইক নিয়ে যখন আমি আরিয়ান লজিস্টিক গড়ে তুলেছিলাম, ও তখন এক চাকরি থেকে অন্য চাকরিতে ঢুকছিল। ওকে আমি একটা সম্মানজনক পদ দিয়েছিলাম, কারণ আমি ওকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম স্বামী স্ত্রী মিলেই তো একটা সংসার হয়। আর আজও পুতুলের মতো দাঁড়িয়ে দেখছে ওর মা আমার নিজের সাজানো সংসার, আমার ইজ্জত অর্থাৎ আমার মেহনতের কাপড় ছিঁড়ছে। আমি পকেট থেকে ফোন বের করে নিঃশব্দে রেকর্ডিং চালু করলাম। আমি শাশুড়ি আম্মার সেই বিকৃত মুখ, ওনার অহংকারী কণ্ঠস্বর, যেখানে তিনি বলছিলেন রিয়াদের উচিত ছিল এই দামি দামি শাড়ি কাপড় না কিনে দেওয়া, আমি সবকিছু ফোনে রেকর্ড করলাম। ওই কাপড়গুলো আমার টাকায় কেনা আম্মা, রিয়াদের 1 টাকাও এখানে নেই। আমি শেষবারের মতো সতর্ক করলাম। তিনি অট্টহাসি দিলেন। নিজেকে দোয়াশায় রেখো না নয়না, তোমার মাথার উপরে এই ছাদটা আমার ছেলে তৌফিকের। সেই রাতে আমি ভিডিওটা আমার উকিল, আমার অফিসের HR এবং ব্যাংকের ম্যানেজারকে পাঠিয়ে দিলাম। পরদিন সকালে রিয়াদের অফিসের সব সিস্টেম XZ বন্ধ করে দেওয়া হলো। ওর কর্পোরেট কার্ড ব্লক হলো। অফিসের কাজে ব্যবহৃত গাড়িটি গেটে আটকে দেওয়া হলো। আর যখন ওরা বাহিরে ছিল, আমি দক্ষ লোক দিয়ে আমার বাড়ির সব ডিজিটাল লক আর তালা বদলে ফেললাম। শাশুড়ি আম্মা যখন বাইরে থেকে ফিরে ওনার চাবিটা মেন দরজায় ঢুকালেন এবং দেখলেন সেটা আর ঘুরছে না, ওনার ফর্সা চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে পর্দার পেছনে আসল খেলোয়াড় আমিই ছিলাম। রিয়াদের আসল মুখোশটা খুলে পড়া এখন কেবল সময়ের ব্যাপার। দরজার উপাশে তালা খোলার ব্যর্থ চেষ্টার শব্দ আমি ভেতর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। শাশুড়ি আম্মার ক্রমাগত কলিং বেল টেপার শব্দে পুরো অ্যাপার্টমেন্ট চত্বরটা যেন কেঁপে উঠছিল। আমি ড্রয়িং রুমের সোফায় খুব স্থির হয়ে বসে কফি খাচ্ছিলাম। ল্যাপটপের স্ক্রিনে তখন রিয়াদের অফিসের সব লগ ইন সেশন টার্মিনেট করা কনফার্মেশন মেসেজগুলো ভাসছে। বাইরে থেকে রিয়াদের গলার স্বর পাওয়া গেল। ও আম্মাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু ওর নিজের কণ্ঠস্বর কাঁপছিল। নয়না, দরজা খুলো, এটা কি ধরনের তামাশা হচ্ছে? মা রোদে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন। দরজা খুলো বলছি। রিয়াদ দরজায় সজোরে ধাক্কা দিয়ে চিৎকার করছিল। আমি উঠে গিয়ে শান্ত পায়ে দরজাটা খুললাম, তবে পুরোটা নয়, শুধু সিকিউরিটি চেন লাগিয়ে যতটুকু খোলা যায়। দরজার উপাশে শাশুড়ি আমার মুখটা তখন অপমান আর রাগে ফুসকে আছে। কি ভেবেছিস তুই আমার ছেলের বাড়িতে দাঁড়িয়ে আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবি? আম্মা তর্জনী উঁচিয়ে চেঁচিয়ে উঠলেন, রিয়াদ পুলিশ ডাক, এই মেয়ে তো পাগল হয়ে গেছে। আমি রিয়াদের চোখের দিকে তাকালাম। সেই চোখে
এখন দম্ভ নেই, আছে এক রাশ অনিশ্চয়তা। আমি খুব ধীরস্থির ভাবে ওর হাতে একটা খাম ধরিয়ে দিলাম। রিয়াদ, তোমার হয়তো মনে নেই, এই ফ্ল্যাটের লিগ্যাল পেপারস আর মিউটেশন আমার নামে, আর অফিসের অ্যাপয়েন্টমেন্ট লেটারে পরিষ্কারভাবে লেখা ছিল যে কোম্পানির স্বার্থবিরোধী কোনো কাজ করলে বা শৃঙ্খলা ভঙ্গ করলে কর্তৃপক্ষ তাৎক্ষণিক বরখাস্ত করার ক্ষমতা রাখে। গত রাতের ভিডিওটা আমি বোর্ডে পাঠিয়েছি। তারা সিদ্ধান্ত নিয়েছে অপারেশন হেড হিসেবে তোমার আর কোনো যোগ্যতা নেই। রিয়াদের হাত থেকে খামটা নিচে পড়ে গেল। ওর ফর্সা কপাল তখন ঘাম ঝরছে। নয়না, মা একটু রেগে গিয়েছিল বলে তুমি এমন করবে? আমি তো কিছু বলিনি। রিয়াদ আমতা আমতা করে বলল, হ্যাঁ রিয়াদ, তুমি কিছু বলনি, সেটাই ছিল তোমার সবচেয়ে বড় অপরাধ। আমি বললাম, আমার চোখের সামনে যখন আমার আত্মসম্মান ছিঁড়ে কুটি কুটি করা হচ্ছিল তখন তুমি চুপ করে ফোনের দিকে তাকিয়েছিলে। এখন এই চুপ করে থাকাটাই তোমার নিয়তি। শাশুড়ি আম্মা এবার থমকে গেলেন। ওনার সেই তেজ যেন মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। উনি রিয়াদের দিকে তাকিয়ে বলল, রিয়াদ, তুই চুপ করে আছিস কেন? বল ওকে, এটা তোর বাড়ি। রিয়াদ মাথা নিচু করে বলল, মা, এই ফ্ল্যাটটা আসলে নয়নার নামে কেনা হয়েছিল। আমি ভেবেছিলাম ও কখন এটা নিয়ে কথা তুলবে না। আম্মা যেন আকাশ থেকে পড়লেন। ওনার পায়ের নিচে মাটি সরে গেছে। যে অহংকার নিয়ে তিনি আমার দামি জামদানি শাড়িটা ছিঁড়েছিলেন, সেই অহংকার এখন ধুলিস্বাদ। আমি দরজাটা পুরোপুরি খোলার আগে বললাম, আপনাদের জামা কাপড় আমি আগেই প্যাকিং করে সিকিউরিটি রুমে পাঠিয়ে দিয়েছি। আপাতত কয়েকদিন কোনো হোটেলে গিয়ে উঠুন। আর রিয়াদ, ডিভোর্স পেপার তোমার ঠিকানায় পৌঁছে যাবে। আমার ঘাম জড়ানো আয়ে তৈরি করা এই বাড়িতে তোমাদের মতো পরগাছাদের আর জায়গা নেই। আমি যখন দরজাটা বন্ধ করতে যাচ্ছিলাম, রিয়াদ হঠাৎ আমার হাত ধরার চেষ্টা করলো। নয়না, প্লিজ, আমি কোথায় যাব? আমার তো কিছুই নেই। আমি ওর দিকে তাকিয়ে শেষবার হাসলাম। তোমার মা তো আছে রিয়াদ, উনি তো বলছিলেন ওনার ছেলের দয়ায় আমি চলি। এবার দেখা যাক ওনার ছেলের দয়া ওনাকে কত দূর নিয়ে যায়। খটাস করে দরজাটা বন্ধ করে দিলাম। এক অদ্ভুত নীরবতা গ্রাস করলো ঘরটাকে। কিন্তু এই নীরবতা ভয়ের নয়, বরং এক দীর্ঘ লড়াইয়ের পর পাওয়া চরম শান্তির। তবে খেলা এখনো শেষ হয়নি। রিয়াদ এত সহজে হার মানার পাত্র নয়। আমি জানি ও এবারের শেষ অস্ত্রটা ব্যবহার করবে, আবেগ। কিন্তু জানে না, নয়না এখন আর আবেগে ভাসে না। সে এখন কেবল নিজের মেহনতের মর্যাদা বুঝে। বাহিরে তখন ঝুম বৃষ্টি নামছে। দরজার ওপাশে রিয়াদ আর শাশুড়ি আম্মার দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সব শান্ত হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম তারা হয়তো চলে গেছে, কিন্তু ঘন্টাখানেক পর ইন্টারকমে সিকিউরিটির ফোন এলো। ম্যাডাম, স্যার আর ওনার মা তো নিচে গ্যারেজের এক কোণে দাঁড়িয়ে ভিজছেন। ওনারা যেতে চাইছেন না। আমার ভেতরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। মানুষ যতই শক্ত হোক না কেন, 7 বছরের সম্পর্ক আর স্মৃতিগুলো এক নিমেষে মুছে ফেলা যায় না। আমি ছাতা হাতে নিয়ে গেলাম। আমাকে দেখা মাত্র শাশুড়ি আম্মা আমার পা জড়িয়ে ধরলেন। বৃষ্টির পানির সাথে ওনার চোখের জল মিশে একাকার হচ্ছিল। যে মানুষটা কয়েক ঘন্টা আগেও দম্ভ ভরে আমার কাপড় ছিঁড়েছিলেন, আজ তাকে কত অসহায় লাগছিল। নয়না, আমাকে মাফ করে দে মা। আমি বুঝতে পারিনি তুই এই সংসারটা আগলে রাখার জন্য কতটা ত্যাগ করেছিস। আমার অন্ধ অহংকার আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিল। তুই তাড়িয়ে দিলে আমার যাওয়ার জন্য আর কোনো জায়গা নেই। রিয়াদ পাশে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ওর চোখের দৃষ্টিতে আজ কোনো ছলনা ছিল না, ছিল চরম অনুশোচনা। ও ধীর গলায় বলল, নয়না, আমি জানি আমি কাপুরুষের মতো আচরণ করেছি। নিজের মা ভুল করেছে জেনেও আমি চুপ ছিলাম, শুধু অশান্তি এড়াতে। কিন্তু সেই শান্তিতে যে তোমার সম্মান মিশে যাচ্ছিল সেটা আমি খেয়াল করিনি। আমাকে আরেকটা সুযোগ দাও। আমি আজ থেকে তোমার স্বামী নয়, বরং তোমার সেই সাম্রাজ্যের একজন বিশ্বস্ত সহকর্মী হয়ে কাজ করতে চাই। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আমি জানি ক্ষমা করা মানেই দুর্বলতা নয়, বরং কখনো কখনো বড় মনের পরিচয়। তবে এবার আমি কিছু শর্ত জুড়ে দিলাম। আম্মা, এই বাড়িতে আপনি থাকতে পারবেন, কিন্তু একটা শর্তে। এই বাড়ির সব নিয়ম এখন আমার চলবে। আর রিয়াদ, অফিসে তুমি কাল থেকে আগের পদে নয়, বরং একজন সাধারণ জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবে। নিজের যোগ্যতা দিয়ে তোমাকে আবার সেই বিশ্বাস অর্জন করতে হবে। রিয়াদ আর শাশুড়ি আম্মা দুজনে নিঃশব্দে মাথা নাড়লেন। তাদের চোখে তখন হারানোর ভয় আর ফিরে পাওয়ার কৃতজ্ঞতা। আমরা আবার উঠে এলাম। রান্নাঘরে সেই পাঁচফোড়নের গ্রানটা তখন হালকা লেগেছিল। শাশুড়ি আম্মা নিজেই রান্নাঘরে ঢুকে ছিঁড়ে ফেলা সেই জামদানি শাড়ি টুকরোগুলো গুছিয়ে নিলেন। তিনি বিড়বিড় করে বললেন, এই টুকরোগুলো আমি সেলাই করে কুশন কভার বানাবো নয়না, যাতে প্রতিদিন এটা দেখে আমার মনে পড়ে যে মেহনতের অসম্মান করলে ঘর টেকে না। সেদিন রাতে আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসলাম। রিয়াদ অপরাধীর মতো মাথা নিচু করে ভাত খাচ্ছিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, সংসারটা রিয়াদ বা নয়নার একার নয়, এটা আমাদের দুজনের তিল তিল করে সাজানো সম্মানের জায়গা। এখানে কেউ উঁচুতলায় আর কেউ নিচুতলায় নয়। রিয়াদ আমার হাতটা আলতো করে ধরলো। অনেকদিন পর ওর হাতের স্পর্শে আমি সেই পুরনো মানুষটাকে খুঁজে পেলাম।
যাকে আমি ভালোবেসেছিলাম। মুখোশগুলো খুলে পড়ার পর এখন আমাদের সম্পর্কটা একদম স্বচ্ছ আয়নার মতো, যেখানে মিথ্যে নেই, অহংকার নেই, আছে কেবল একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। ঝড়টা এসেছিল হয়তো আমাদের ঘর ভাঙতে নয়, বরং ঘরের ভিতরটা আরো মজবুত করতে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।